আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন এরকম একটা ঘোষণা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দীর্ঘ প্রায় ১৬-১৭ বছরের বেশি এখানে তিনি বাংলাদেশের বাহিরে অবস্থান করতেছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বা ১/১১ সরকারের আমলে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন চিকিৎসার নামে। এখন তারপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করতেছেন। সেখানে অবস্থান করে সেখান থেকেই অনলাইনের ভিত্তিতে বা অনলাইনের উপরে নির্ভর করে তার দর পরিচালনা করতেছিলেন। এতদিন পর্যন্ত বিএনপির এই যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ছিলেন, তিনি এখনও আছেন সেটি আমরা ধরে নিচ্ছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিই দেশের ভিতরে তার দলকে সামলাচ্ছিলেন। তবে অনেকটা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও অনেকটা গুছিয়ে রাখতেন দলকে, দলের নেতাকর্মীদেরকে তাদের সাথে সবসময় সর্বক্ষণিক যোগাযোগ রাখতেন, এটা আমরা জানতাম। তবে এটা হয়তো অনলাইন নির্ভর হতো, অথবা অনেক নেতারা বিদেশে গিয়ে এই যে জনাব তারেক রহমানের সাথে দেখা করে আসতেন, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তারা সেখানে সেরে আসতেন। বেগম খালেদা জিয়া হয়তো তাদের সাথে অনেক সময় মিটিংয়ে অনলাইনে যেভাবে হোক যুক্ত থেকে এখানে তাদেরকে সঙ্গ দিতেন বা তাদের যে সমস্ত কথাগুলো আছে সেটা তিনি শুনতেন। এখন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ, এবারকার হাসপাতালে খুবই ক্রিটিক্যাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন, এটা আমরা সবাই জানি। এই বিষয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে, তাই আমরা সেদিকে যাচ্ছি না। এখন আজকে অর্থাৎ এই যে ১২ তারিখ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছিলেন যে আগামী অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর মাসের ২৫ তারিখের ভিতরে ২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরবেন। দর্শক, এখানে একটু বলে রাখা ভালো, অনেক আগে থেকে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন, এরকম অনেকগুলো তারিখও ঘোষণা হয়েছিল, কিন্তু সবশেষ হয়তো কোনো অজানা কারণে কিন্তু তিনি আসেননি, এটা আমরা দেখেছি। সবশেষ আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত নভেম্বরে যে আসার যে একটা কথা ছিল, তার পরবর্তীতে তিনি আর আসতে পারেননি এবং তার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ তখনই কিন্তু এই যে তারেক রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আসলে অন্য সবার মতো তিনিও আসতে চান, মায়ের ভালোবাসা নিতে চান বা মায়ের পাশে থাকতে চান, কিন্তু তিনি তার দেশে আসার বিষয়টা তার একার উপরে নির্ভর করে না। এখানে অনেক কথা তিনি হয়তো প্রকাশ করে বলতেও পারেন না বা আমাদেরকে বোঝাতে পারেন না, এরকম এইভাবেই বলেছিলেন আর কি। হয়তো আমরা একটু আমাদের মতো করে বর্ণনা করতে চাচ্ছি আর কি। এখন যেটাই হোক, এখন হয়তো বা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে আসার যে সিদ্ধান্তটা হয়েছে সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কেননা বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুই দল, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে বর্তমানে বাংলাদেশের নির্বাচনের বাহিরে আছে, বাংলাদেশের নির্বাচনকালীন যেই ব্যবস্থা সেটার বাহিরে আছে, সুতরাং এখানে প্রধান দল হিসেবে বিএনপি আশা করি সব কিছু গুছিয়ে নেবে। আর গুছিয়ে নেওয়ার জন্য তাদের প্রধান নেতা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে খুবই প্রয়োজন। এখন এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যেই কথা বলেছিলেন যে তার দেশের আসার বিষয়টা তার একার উপরে নির্ভর করে না, এক্ষেত্রে অনেকের সাথে অনেক বিষয় আছে যেটা আসলে তিনি বলতে পারতেছেন না। এখন কি আমার দর্শক, এখানেই হয়তো আমি জিজ্ঞেস করতে চাইব, এখন কি আসলে বিএনপির এই যে নেতা অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সাথে কি সকল পক্ষের কি আলোচনা হয়েছে কিনা? আলোচনা না হলে তো আসলে তারা এই তারিখ হয়তো ঘোষণা করতেন না যে তিনি দেশে আসবেন। এখন আমরা হয়তো আশা করি তিনি সকল পক্ষের সাথে সে আলোচনা করেছেন, হোক সেটা সরকার, হোক সেটা ব্রিটেনের পক্ষ থেকে, হোক সেটা XYZ যে কোনো পক্ষ থেকে। এখন দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এবং তারেক রহমান নিজে এবং আমাদের ইন্টোরিয়াম যারা আছেন তাদের পক্ষ থেকে সব দিক থেকেই যখন সবুজ সংকেত পেয়েছেন, তিনি এখন দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এখন তিনি কি এই যে ঘোষণা দিয়েছেন অর্থাৎ 25শে ডিসেম্বর তিনি দেশে আসবেন, আসলে এটা কি আসলে তিনি শেষ পর্যন্ত কি দেশে আসতে পারবেন, নাকি এই যে ইতিপূর্বে যেই সমস্ত ঘোষণাগুলো একের পর এক আমরা দেখলাম যে
আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা শুনতে পেলাম যে তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো আছে সেই মামলাগুলো শেষ হলে আসবেন, দেখলাম যে মামলাগুলো সব উঠে গেল, তিনি তাও আসলেন না। পরে বলা হলো যে তিনি অমুক তারিখে আসবেন, এরকম অনেক তারিখ ঘোষণা করা হলো, কিন্তু তিনি সেটাও আসতে পারেননি। যাক, সেটা হয়তো অনেকের পক্ষ থেকে বাধা ছিল, অনেক বিষয়গুলো ছিল যেটার কারণে হয়তো আসতে পারেননি, যে এগুলো আসলে হয়তো অবর্ণনীয় বা এখানে বর্ণনা না করাও ভালো। এখন বর্তমানে যেহেতু এই যে আসার যে ঘোষণাটা, যে তারিখটা হচ্ছে, এটা আসলে আমরা আশা করি যে তিনি এই তারিখটা রাখবেন এবং বা এই সময়ের ভিতরে আসবেন। কেননা আপনারা জানেন, রাজনৈতিক যারা গুরুত্বপূর্ণ পদে থাকেন বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তারা কিন্তু আসলে যদি সঠিক কথাগুলো সঠিক টাইম অনুযায়ী না করেন, অর্থাৎ তিনি আসবেন বলেছেন, তিনি একটা কারণ দেখিয়ে হয়তো আসতে পারেননি, দুইটা কারণ দেখিয়ে আসতে পারেননি, তিনটার পর মানুষ কিন্তু তখন তার প্রতি বলা যায় একটু অবিশ্বাসের যে আভাস, সেটা মানুষের মধ্যে আসে। আর সেই কারণে রাজনৈতিক নেতাদের আসলে নিজেদের যে গ্রহণযোগ্যতা সেটা হয়তো হ্রাস পায়। এখন তারেক জিয়ার ক্ষেত্রেও হয়তো বা সেরকম তিনি যেহেতু কয়েকটা তারিখ দিয়েছিলেন আসার, সে তো তখন আসেননি। এখন বর্তমানে যে 25 তারিখের যে তারিখটা দিয়েছিলেন, এই তারিখে যদি আসে, হয়তো তাদের দলের ভিতরে একটা নতুনভাবে প্রাণ সঞ্চার হবে। কিন্তু তিনি যদি সেটা না করেন, তিনি যদি না আসেন, তাহলে হয়তো দলের ভিতরে একটা হতাশা সৃষ্টি হবে বলে আমি মনে করি। সুতরাং এই যে যেই সমস্ত এখানে ষড়যন্ত্র তত্ত্বগুলা বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে, এই সমস্ত ষড়যন্ত্র তত্ত্বগুলোর আরও বেশি ডালপালা মেলবে। যে সমস্ত ষড়যন্ত্র তত্ত্বগুলোর ভিতরে রয়েছে যে 2007 সালের সময় এই যে তারেক রহমান দেশের বাইরে গেলেন, বা যাওয়ার সময় তিনি আর এই যে তখন আর্মির কাছে মুচলেকা দিয়ে গেছেন যে তিনি আর আসবেন না, বাংলাদেশে নির্বাচন করবেন না, এরকম আর কি XYZ ইত্যাদি ইত্যাদি ষড়যন্ত্র তত্ত্ব বা ষড়যন্ত্র যে সমস্ত থিওরিগুলো প্রচলিত রয়েছে, সুতরাং এগুলো কিন্তু আরও যে ভিত্তি পাবে, আরও স্থায়ী হবে। এখন তারেক রহমান যদি আসেন, তাহলে তো মানুষ বা যারা এই আলোচনাগুলো করে, আমরা ধরে নেব তারা আসলে ফাউল আলোচনা করে। তারেক রহমান আসলে এরকম কোনো মুচলেকা দেননি, বা তিনি যেন দেশে আসবেন না এরকম কোনো কথা বলেন নাই, তিনি যেন রাজনীতি করবেন এরকম কথা বলেননি। এখন তারেক রহমান যদি আসেন, তাহলে আমরা বলতে পারবো আসলে তারেক রহমান সঠিক, যারা এই সমালোচনাগুলো করছে তারা ভুল। আর যদি তিনি এই তারিখের ভিতরে না আসেন, তাহলে হয়তো বা আমরা ধরে নিতে পারবো বা আমরা মনে করব যে আসলে যারা সমালোচনাগুলো করছেন তারা সঠিক ছিলেন, তারেক রহমান যেগুলো বলছেন সেটা ভুল ছিল। এখন আমরা আশা করব যেটা যে বর্তমানে এই ক্রান্তিলগ্নে দেশের যে বিএনপি হয়তো আগামীতে এই দেশের হাল ধরবে, সেই ক্ষেত্রে বিএনপির এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শক্ত হাতে সুন্দরভাবে এই যে দেশের হাল ধরবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন। তবে দর্শক, এখানে আরেকটু কথা বলে রাখা ভালো, ইতিপূর্বে আমরা দেখেছি তিনি অনলাইনে যে মিটিং করেন, সেই মিটিংয়ের একটা ভিডিও ক্লিপ আমরা দেখলাম যে তারা অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে বড় বড় মেগা যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পে হাত দেবেন না। দর্শক, এখানে হয়তো আমরা দর্শক হিসেবে বা আমরা যে এখানে সাধারণ জনগণ আছি, আমরা এখানে একটু সমালোচনা করতে পারবো। কেননা বড় বড় মেগা প্রজেক্টে যদি হাত না দেন, তাহলে তো আসলে যে দুর্নীতির দোহাই দিয়ে যদি হাত না দেন, তাহলে মেগা প্রজেক্ট করবে কারা? সুতরাং রাজনৈতিক নেতার পরিচয় তখনই ফুটে ওঠে যখন আপনি বড় বড় মেগা প্রজেক্ট আছে, এই সমস্ত মেগা প্রজেক্টগুলো আপনি দুর্নীতি না করে বা কাউকে দুর্নীতি করতে না দিয়ে আপনি যদি এটা সফল করতে পারেন বা উঠাইতে পারেন কাজটা সঠিকভাবে সুন্দরভাবে গুছ করে, তখন হয়তো আপনার নেতৃত্বের যে গুণাবলী বা নেতৃত্বের এই বিকাশটা মানে গুণাবলীটা আরও বিকশিত হবে, আরও জনসম্মুখে সবার মাঝে প্রকাশিত হবে। সুতরাং এই যে দুর্নীতির দোহাই দিয়ে যদি আপনি মেগা প্রকল্পে যদি হাত না দেন, তাহলে আসলে দেশের মেগা প্রজেক্টগুলো আগাবে না। যেরকম যেটি বলেন, আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা থাকতে পারে, যেন বলা হচ্ছে যে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে তারা 5টা পদ্মা সেতু করতে পারেন। হ্যাঁ, বানাইতে পারেন, সেটা বিষয় না। বিষয়টা আমি ওইটাই দেখি যে আওয়ামী লীগ সরকার সবচেয়ে মানে ঝুঁকিপূর্ণ বা সবচেয়ে সাহসী কাজটা তারা করেছে বা এই প্রজেক্টটা হাত দিয়েছে। আওয়ামী লীগ যে মেট্রো রেলের মতো যে কাজ আছে সেটা করেছে, আওয়ামী লীগ এই যে কর্ণফুলী টানেলের মতো কাজ করেছে। সুতরাং এরকম মেগা প্রজেক্টে যদি হাত না দেয়, তাহলে এই কাজগুলো কারা করবে? তবে আমরা চাইবো যেটা যেন এই যে আপনার আওয়ামী লীগ সরকার যেরকম মেট্রো রেলে হাত দিয়েছে, কাজ করেছে, পদ্মা সেতুর কাজ করেছে, বিএনপি ক্ষমতা আসলে তারাও এর থেকে ভালো আরও কোনো বেটার কোনো কাজ থাকলে সেগুলো করবে। যেটা এই যে ভোলা বরিশাল সেতুর যে একটা বিষয় আছে, সেরকম এই সেতুগুলা সেতুর ভিত্তিপ্রস্তর বা সেতুর কাজ করবে, নতুন সেতু নির্মাণ করবে, এটা আমরা চাইবো। কেননা আমরা জনগণ, আমরা চাইবো দেশের উন্নয়নের ক্ষেত্রে এরকম কাজ করবে। আবার আমরা এটাও চাইতে পারি যে মাটির তল দিয়ে হয়তো আবার এই যে এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত কোনো নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া যায় কিনা, বিএনপি ক্ষমতা আসলে সেটাও মানে মাথায় রাখবে।
সুতরাং এজেন্ট তারেক রহমান সাহেব যেটা বলছেন যে তারা মেগা প্রকল্পে হাত দিবেন না বা তারা মেগা প্রজেক্টে নিবেন না, এখন সেটা যদি হয় তাহলে আসলে দেশ ততটা আগাবে না। আর আমরা চাইবো বা আমরা আশা করি বিএনপির এজেন্ট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে আগামী 25 তারিখের ভিতরে 25 তারিখে এজেন্ট জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন। এখন তাদের এই কথাটা সঠিক থাকুক বা ঠিক থাকুক এটাই আমরা চাই। তাই আজকের আলোচনা এখানে দীর্ঘ করলাম না, আশা করি আপনারাও ভালো থাকবেন। তবে দর্শক এখানে একটু কথা বলে রাখি যে এই যে ইনকিলাব মঞ্চের নেতা জনাব হাদির উপরে, ওসমান হাদি, তার উপরে যে হামলা হয়েছে বা তিনি যে গুলিবিদ্ধ হয়েছেন, এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু এটি বিষয়ে নিন্দা করেছেন, নিন্দা জানিয়েছেন। তিনি এই সমস্ত এই মানে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো মানে করা থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন আর কি। তাই আশা করি আপনারাও বিরত থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আর আমরা আশা করব যেন এজেন্ট তারেক রহমান এই 25 তারিখের ভিতরে তিনি আসবেন এবং দেশের নেতৃত্ব বুঝে নেওয়ার চেষ্টা করবেন বা রাজনৈতিক ময়দানে তিনি লড়বেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে শেষ করলাম। আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কি মনে করেন যে তারেক রহমান আসলে কি 25 তারিখের ভিতরে আসবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।